ম্যাম, আমি এই মেশিনটা ঠিক করতে পারি। দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়াররা হার মেনে গেছে আর এখন এই বাচ্চা মেশিন ঠিক করবে? ওকে বাইরে বের করো। ছেলে, তোর কি জ্ঞান আছে? তুই কি বলছিস? এটা দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির প্রজেক্ট। হ্যাঁ, আমি এই মেশিনটা ঠিক করতে পারি। আর এখন আমি আমার ক্ষমতা দেখাবো আর এটা ঠিক করে দেব। তার কথা শুনে পুরো কোম্পানিতে পিন পতন নীরবতা নেমে এলো। এক মুহূর্তের জন্য মনে হলো যেন কেউ মজা করল। প্রথমে সবাই তার খুব মজা ওড়ালো, কিন্তু ওই বাচ্চাটি যা করল তা দেখে বড় বড় ইঞ্জিনিয়াররা অবাক হয়ে গেল। আসুন জানি যে আসলে ওই বাচ্চাটি কে ছিল আর তার মেশিনের ব্যাপারে এত জ্ঞান কি করে হলো। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত অনরাটেকের গগনচুম্বী ইমারত দুনিয়ার প্রযুক্তিগত শক্তির প্রতীক ছিল। এটা নিছক একটা কোম্পানি নয়, বরং একটা সাম্রাজ্য ছিল, যেখানে আকাশ চিরে যাওয়া ফাইটার জেট আর মহাকাশে যাওয়া রকেটের ইঞ্জিন তৈরি করা হতো। কিন্তু তার প্রধান প্রজেক্ট ফিনিক্স গত 10 দিন ধরে একটা মৃত শরীরের মতো পড়েছিল। মেশিনের আকার একটা দোতলা ভবনের সমান বড় ছিল। এতে হাজার হাজার পাইপ, লক্ষ লক্ষ সেন্সর আর কোটি টাকার কোডিং লাগানো ছিল। যখন এই মেশিন চলত তখন পুরো মেঝে থরথর করে কাঁপত। কিন্তু এখন সেখানে শুধু একটা ভয়ানক নিস্তব্ধতা ছিল। মেশিন বন্ধ হওয়ার কারণে কোম্পানির প্রতিদিন লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হচ্ছিল। বিদেশি বিনিয়োগকারীদের চাপ বাড়ছিল। মায়া মালহোত্রা, যে এই কোম্পানির সর্বেসর্বা এবং সিইও ছিল, গত 3 রাত ধরে ঘুমায়নি। হলের ভেতর জার্মানি আর জাপান থেকে আসা ইঞ্জিনিয়ারদের একটা ফৌজ মোতায়েন ছিল। তাদের কাছে দুনিয়ার সবচেয়ে দামি ডায়াগনস্টিক টুলস ছিল। ম্যাম, আমরা মেইন টারবাইন খুলে দিয়েছি। আমরা সুপার কম্পিউটার দিয়ে কোডিং রিচেক করেছি। আমরা পাওয়ার গ্রিড পর্যন্ত বদলে দিয়েছি। কিন্তু মেশিন স্টার্ট হতেই প্রেশার এরার দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। প্রধান ইঞ্জিনিয়ার হ্যান্স ঘাম মুছতে মুছতে বলল। মায়ার চেহারা রাগে লাল হয়ে গেল। আপনারা দুনিয়ার সেরা বুদ্ধিমান হওয়ার দাবি করেন। আমাকে এটা বলবেন না যে আপনারা কি কি চেক করেছেন? আমাকে এটা বলুন যে এই মেশিন চালু কেন হচ্ছে না। যদি 24 ঘন্টার মধ্যে ইঞ্জিন চালু না হয় তবে এই কোম্পানি বন্ধ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা আবার বড় বড় ম্যাপ আর স্ক্রিনে ব্যস্ত হয়ে পড়ল। তারা বড় সমস্যাগুলোকে খুঁজছিল। হয়তো কোনো মাদারবোর্ড জ্বলে গেছে বা কোনো টারবাইন ক্র্যাক হয়ে গেছে। তাদের মনোযোগ ওই ধুলো আর ছোট আওয়াজের দিকে ছিল না, যা মেশিনের ভেতর থেকে চাপা স্বরে আসছিল। অন্যদিকে কোম্পানির ওই আলিশান গেটের ঠিক বাইরে, যেখানে রোজ কোটি কোটি টাকার ডিল হতো, 13 বছরের সচিন নিজের ছোট কাঠের বাক্স নিয়ে বসত। সে মানুষের জুতোয় পালিশ করত। তার জামা কাপড় ছেঁড়া ছিল, পায়ে ভাঙা চপ্পল ছিল, আর চেহারায় সবসময় গ্রিজ বা জুতোর পালিশের কালি লেগে থাকত। যাতায়াতকারী লোকেদের জন্য সে নিছকই একটা পালিশওয়ালা ছেলে ছিল। কিন্তু সুচিনের চোখে এমন একটা তেজ আর চমক ছিল যা কোনো সাধারণ বাচ্চার মধ্যে থাকে না। সে জুতায় ব্রাশ চালানোর সময়ও নিজের কান ওই বড় ফ্যাক্টরি বা কারখানার দেওয়ালে লাগিয়ে রাখত। সে মেশিনের চলার ছন্দ ভালোবাসত। সচিন এটা জানত না যে যেই কোম্পানির বাইরে তাকে ভিখারি মনে করা হয়, আসলে সে ওই সাম্রাজ্যেরই আসল উত্তরাধিকারী। কারণ 12 বছর আগে অনরাটেক এত বড় কোম্পানি ছিল না। তখন মায়া আর রাহুল, যে সচিনের বাবা, মিলে একটা ছোট ওয়ার্কশপ চালাত। রাহুল একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার ছিল। সে মেশিনের হৃৎস্পন্দন চিনতে পারত। মায়া উচ্চাকাঙ্ক্ষী ছিল। সে এসব বিশ্বাস করত না। তাকে দুনিয়া জয় করতে হতো। যখন সচিন জন্মালো তখন মায়া একটা খুব বড় ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট পেল। শর্ত এটা ছিল যে তাকে এক্ষুনি বিদেশে শিফট হতে হবে আর নিজের পুরো সময় কোম্পানিকে দিতে হবে। মায়া রাহুলকে বলল যে তাদের এই বাচ্চা আর সংসার তার উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। মায়া এক কনকনে শীতের রাতে রাহুলের সামনে ডিভোর্সের কাগজ রেখে দিল আর পরিষ্কার শব্দে বলল, রাহুল, আমাকে উচ্চটা ছুতে হবে, আর এই উচ্চতায় আমি একটা বাচ্চার দায়িত্ব নিয়ে চড়তে পারব না। তুমি চাইলে এই বাচ্চাটাকে রেখে দাও বা একে কোথাও ছেড়ে দাও, কিন্তু আমার জীবন থেকে চলে যাও। রাহুলের মন ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর ওই নিষ্ঠুর চেহারা দেখল। আর সেই রাতেই 1 বছরের সচিনকে নিজের কোলে তুলে ওই আলিশান বাংলো থেকে বেরিয়ে গেল। সে কসম খেল যে সে কখনো মায়ার সামনে আসবে না। রাহুল শহরের এক কোনায় একটা ছোট গ্যারেজ খুলল আর নিজের পুরো জীবন নিজের ছেলে সচিনকে মেশিনের জাদুকর বানানোর কাজে লাগিয়ে দিল। আর আজ 13 বছর পর সেই সচিন অনরাটেকের বিশাল ইমারতের ঠিক বাইরে ফুটপাতে বসত। ছেঁড়া জামাকাপড়, জট পাকানো চুল আর চেহারায় সবসময় ইঞ্জিনের তেল বা জুতো পালিশের কালি।
কারো আন্দাজও ছিল না যে দুনিয়ার সবচেয়ে ধনী মহিলার একমাত্র ওয়ারিশ তারই নাকের নিচে জুতায় ব্রাশ খসছে। শচীন জন্ম থেকেই একজন গড গিফটেড জিনিয়াস ছিল। যখন তার বয়সী বাচ্চারা খেলনা দিয়ে খেলত, শচীন তার বাবার গ্যারেজে পুরনো ইঞ্জিনের পার্টস খুলত। রাহুল নিজের পুরো ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান নিজের ছেলের মধ্যে ঢেলে দিয়েছিল। রাহুল একটা গ্যারেজ নিশ্চয়ই চালাত, কিন্তু তার বুদ্ধি আজও কোনো টপ সায়েন্টিস্টের থেকে কম ছিল না। তারা বাবা ছেলে সন্ধেবেলায় একটা পুরনো লণ্ঠনের আলোয় বসত, আর রাহুল তাকে বোঝাত, বাবা শচীন, মেশিনরা লোহার কাঠামো হয় না, এদের মধ্যে কারেন্টের জায়গায় রক্ত দৌড়ায়। যদি তুমি এর ধড়কন বা হৃৎস্পন্দন শুনে নাও, তবে তোমাকে নিজেই বলবে যে এর কী কষ্ট হচ্ছে। ১৩ বছর পর্যন্ত শচীন এত যোগ্য হয়ে গেছিল যে সে চোখে পট্টি বেঁধে যে কোনো ইঞ্জিনের আওয়াজ শুনে বলে দিতে পারত যে তার কোন পার্টসটা খারাপ। শচীনের বাবা জুতো পালিশ করতে বারণ করত, কিন্তু শচীনের এই কোম্পানি খুব পছন্দ ছিল। সে তার ভেতরে যেতে চাইত, তাকে ভেতর থেকে দেখতে চাইত। তাই সে রোজ জুতো পালিশ করত আর ওই কোম্পানিকে বাইরে থেকে দেখতে থাকত। গত 10 দিন ধরে শচীনের কোম্পানির ভেতরে কিছু গোলমাল মনে হচ্ছিল। মেশিনের আওয়াজ থেকে সে আন্দাজ করতে পারছিল যে কোম্পানির বড় প্রজেক্টে কোনো গোলমাল হয়েছে। সে ভেতরে গিয়ে সেটা দেখতে চাইত, কিন্তু এর অনুমতি তার ছিল না। কিন্তু আজ সে সাহস করে গেটের দিকে এগোল। সাহেব, আপনার মেশিনের দম বন্ধ হয়ে আসছে, ওর এয়ার কম্প্রেসার ভালভ আটকে গেছে, আমাকে ভেতরে যেতে দিন, আমি ওটা ঠিক করতে পারি। শচীন গার্ডের কাছে মিনতি করল। গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর জোরে হাসল। আরে ও পালিশওয়ালা, গিয়ে জুতো চমকা, এখানে বড় বড় সাহেবদের বুদ্ধি কাজ করছে না, তুই কি ছাই ঠিক করবি? গার্ড তাকে জোরে ধাক্কা দিল, যার ফলে শচীনের কাঠের বাক্স ভেঙে গেল আর তার পালিশের কৌটোগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। শচীনের চোখে জল ছিল, কিন্তু সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে সরে গেল। সন্ধেবেলা শচীন যখন বাড়ি পৌঁছল, তখন তার মুখ ভার ছিল। রাহুল সাথে সাথে বুঝে নিল যে কিছু খারাপ হয়েছে। শচীন কাঁদতে কাঁদতে সব জানাল, কিভাবে তাকে অপমান করা হলো আর কিভাবে ওই কোম্পানির মালকিন তাকে দেখেই ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিল। রাহুলের বুক কষ্টে ভরে উঠল। সে জানত যে ওই মহিলা শচীনের মা, কিন্তু সে এই রহস্য লুকিয়ে রেখেছিল। রাহুল শচীনকে নিজের কাছে বসালো আর বলল, বাবা, হারে সে নয় যে পড়ে যায়, বরং হারে সে যে পড়ার পর উঠতে অস্বীকার করে। ওই লোকগুলো তোর অপমান করেনি, বরং তোর প্রতিভার অপমান করেছে। কাল তুই আবার যাবি, এবার তুই একটা পালিশওয়ালা হয়ে নয়, বরং একটা মেকানিক হয়ে যাবি। মনে রাখিস, তুই আমার ছেলে, আর তোর হাতে ওই জাদু আছে যা বড় বড় ইঞ্জিনিয়ারদের কাছে নেই। রাহুলের কথাগুলো শচীনের ভেতরে একটা নতুন আগুন জ্বালিয়ে দিল। সে জানত না যে আগামী দিনটা না শুধু মেশিনকে, বরং তার পুরো জীবনকে বদলে দিতে চলেছে। শচীন সারা রাত ঘুমোতে পারল না। তার কান এখনও অনরাটেকের ওই নীরব মেশিনের কান্না শুনছিল। তার বাবা রাহুল তাকে একটাই কথা শিখিয়েছিল, প্রতিভা কখনো কারও মুখাপেক্ষী হয় না। সকালে প্রথম কিরণের সাথেই শচীন উঠে পড়ল। সে নিজের মুখ ধুলো, কিন্তু দারিদ্র্যের রেখা আর পুরনো কাপড়ের তালিগুলো ধুলো না। সে নিজের ভাঙা পালিশের বাক্সটাকে একটা তারের সাহায্যে জুড়ে নিল। রাহুল তাকে যেতে দেখছিল। সে শচীনকে ডাকল আর তার হাতে একটা পুরনো ক্ষয় যাওয়ার রেঞ্চ দিল। বাবা, এটা শুধু লোহার যন্ত্র নয়, এটা তোর দাদুর শেষ স্মৃতি। এটাকে নিজের কাছে রাখ, আজ এটা তোকে রাস্তা দেখাবে। শচীন ওটা নিজের ছেঁড়া পকেটে ঢুকিয়ে নিল আর দ্রুত পায়ে অনরাটেকের দিকে বেরিয়ে পড়ল। এদিকে অনরাটেকের বিশাল অ্যাসেম্বলি হলে দৃশ্যটা কোনো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। মায়া মালহোত্রার মুখে কালিমার ছাপ পড়ে গিয়েছিল। চোখের নিচে কালো দাগ পরিষ্কার বলে দিচ্ছিল যে সে কত রাত ধরে ঘুমায়নি। কোটি টাকার মেশিনের সামনে দুনিয়াভরের নামকরা ইঞ্জিনিয়াররা কোনো অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারদের মতো মনে হচ্ছিল। জাপান থেকে আসা মিস্টার তানাকা নিজের চশমা খুলে টেবিলে রেখে দিল। ম্যাম, আমরা প্রেশার ভালভ, হাইড্রোলিক সিস্টেম আর কম্পিউটার কোডিং সব বদলে দিয়েছি। মেশিন রিবুট হয়, কিন্তু যেই টারবাইন 500 আরপিএম স্পিড ধরে, পুরো সিস্টেম লক হয়ে যায়। আমার মনে হয় এই মেশিনের ডিজাইনেই কোনো ভুতুড়ে গোলমাল আছে। মায়ার রাগ সপ্তম আকাশে ছিল। সে টেবিলে রাখা ফাইলগুলো জোরে মেঝেতে আছাড় মারল। ভুতুড়ে গোলমাল? বিজ্ঞানে ভূত হয় না,
মিস্টার তানাকা, আমার ফলাফল চাই। যদি আজ সন্ধে 5টার মধ্যে এই মেশিন শুরু না হয় তবে ইন্টারন্যাশনাল এরোস্পেস অথরিটি আমাদের লাইসেন্স বাতিল করে দেবে। আমার 12 বছরের পরিশ্রম মাটিতে মিশে যাবে। হলে দাঁড়িয়ে থাকা শত শত কর্মচারী ভয়ে কাঁপছিল। মায়ার অহংকার তাকে এটা মানার অনুমতি দিচ্ছিল না যে তার আলিশান কোম্পানি একটা ছোট প্রযুক্তিগত ত্রুটির সামনে হার মেনে নিয়েছে। শচীন কোম্পানির ভারী লোহার গেটে দাঁড়িয়েছিল। গতকালের অপমানের পর আজ সিকিউরিটি আরও কড়া ছিল। গার্ডদের কড়া নির্দেশ ছিল যে কোনো ফালতু মানুষকে ভেতরে যেন না আসতে দেওয়া হয়। শচীন ধীরে ধীরে এগিয়ে গেল। সাহেব, নমস্কার। আমি গতকালের ওই ছেলেটা, প্রধান গার্ড যার নাম জগন ছিল, সে শচীনকে দেখেই লাঠি মাটিতে ঠুকল। ওই, আবার এসছিস তুই? কাল মার কম পড়েছিল নাকি? ভাগ এখান থেকে, নইলে আবার সোজা লকআপে ঠুকিয়ে দেব। সাহেব, আমার কথা শুনুন, শচীন হাত জোর করে বলল। বড় সাহেবরা মেশিনের বাইরের অংশ খুলছে, কিন্তু গোলমাল অয়েল সাম্পের পেছনের ছোট পাইপে আছে। ওর এয়ার কম্প্রেসার ভালভ আটকে গেছে, তাই প্রেশার তৈরি হতে পারছে না। আমাকে বাস 5 মিনিটের জন্য ওই মেশিনের কাছে যেতে দিন। জগন আর তার সঙ্গীরা জোরে জোরে হাসিতে ফেটে পড়ল। শুনলে তোমরা? এই কালকের ছোকরা আমাদের শেখাবে যে গোলমাল কোথায় আছে। ওই পালিশওয়ালা, তুই স্কুলের মুখ দেখেছিস কখনো? এখানে যে সাহেবরা আছে তারা একদিনে অত টাকা কামায় যতটা তুই সারা জীবন জুতায় ঘষেও কামাতে পারবি না। শচীন পিছু হটল না। জ্ঞান স্কুল থেকে নয়, কাজ থেকে আসে সাহেব। আমার বাবা আমাকে শিখিয়েছে। জগনের রাগ এসে গেল। সে শচীনের কলার ধরল আর তাকে টানতে টানতে রাস্তার অন্যদিকে ছুঁড়ে ফেলে দিল। শচীনের হাত ছড়ে গেল আর তার বাবার দেওয়া ওই পুরনো রেঞ্জ পকেট থেকে বেরিয়ে দূরে পড়ে গেল। যদি এখন এখানে দেখা যাস তো ঠ্যাং ভেঙে দেব, জগন চিৎকার করে বলল। দুপুর 3টে বেজে গিয়েছিল। কোম্পানির ভেতরের টেনশন এখন হতাশায় বদলে গিয়েছিল। মায়া মালহোত্রা নিজের কেবিনে একা বসেছিল, কিন্তু টেনশন আর নিরাশার কারণে সে কোম্পানির বাইরে এসে গেটের কাছে দাঁড়িয়ে পড়ল। তখনই তার নজর কাছে বসে থাকা শচীনের ওপর পড়ল। সে কাঁদছিল না, বরং সে এক দৃষ্টিতে ফ্যাক্টরির ওই চিমনিটাকে দেখছিল, যেটা দিয়ে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। তখনই খান্না, মায়ার অ্যাসিস্ট্যান্ট, বাইরে এলো। ম্যাম, আমেরিকান ইঞ্জিনিয়াররাও হাত তুলে দিয়েছে। তারা বলছে যে মেশিন কেটে খুলতে হবে, যাতে কমপক্ষে 1 মাস লাগবে। 1 মাস? ততদিনে তো অনরাইটেক শেষ হয়ে যাবে। খান্না, মায়া অসহায় হয়ে চিৎকার করল। হঠাৎ তার শচীনের গতকালের কথা মনে পড়ল। মেশিনের দম বন্ধ হয়ে আসছে। মায়ার মনে একটা অদ্ভুত দ্বিধা তৈরি হল। একদিকে তার কোটি টাকার অহংকার ছিল, আর অন্যদিকে একটা সাধারণ পালিশওয়ালা ছেলের দাবি। সে নিজের অহংকারকে একপাশে রেখে একটা জুয়া খেলার সিদ্ধান্ত নিল। খান্না, ওই ছেলেটাকে ভেতরে নিয়ে এসো যে গেটে দাঁড়িয়ে আছে। খান্না চমকে গেল। ম্যাম, ওই ভিখারির মতো ছেলেটা? কিন্তু কেন? আমি বললাম ওকে ভেতরে নিয়ে এসো। এখন মায়ার গলায় একটা আলাদা কম্পন ছিল। জগন গার্ড যখন শচীনকে ধরে ভেতরে নিয়ে এলো, তখন তার মনে হল যে এবার শচীন শাস্তি পাবে। কিন্তু যখন তাকে সোজা মায়া মালহোত্রার সামনে দাঁড় করানো হলো, তখন সবার নিঃশ্বাস আটকে গেল। শচীনের পায়ে চপ্পল ছিল না, জামাকাপড় ছেঁড়া ছিল, কিন্তু তার চোখে ওই একই চমক ছিল যা রাহুলের চোখে থাকত। মায়া তাকে ভালো করে দেখল। সে জানত না যে সে নিজেরই ছেলেকে দেখছে, যাকে সে 1 বছর বয়সে নিজের উন্নতির জন্য ত্যাগ করেছিল। তুমি বলেছিলে যে তুমি এটা ঠিক করতে পারো? মায়া কড়া গলায় জিজ্ঞেস করল। জি ম্যাম, শচীন ভয় না পেয়ে উত্তর দিল। সেখানে দাঁড়িয়ে থাকা বিদেশি ইঞ্জিনিয়াররা তার মজা ওড়াতে লাগল। ম্যাম, আপনি এই বাচ্চার কথায় কান দিচ্ছেন, এটা কি মজা হচ্ছে? শচীন তাদের দিকে ঘুরল আর ইংরাজিতে বলল, যা সে তার বাবার থেকে শিখেছিল। Sir, science is not just in books, it's in the sound of iron. If you stop talking and start listening, the machine will tell you the problem. স্যার, বিজ্ঞান শুধু বইতে থাকে না, লোহার আওয়াজে থাকে। যদি আপনারা কথা বলা বন্ধ করেন আর শোনা শুরু করেন, তবে মেশিন নিজেই আপনাদের সমস্যা বলবে। সবাই অবাক হয়ে গেল। একটা পালিশওয়ালা ছেলের মুখে ইংরাজি আর এত পরিণত কথা শুনে হলে পিন পতন নীরবতা নেমে এলো। মায়া ঘড়ি দেখল। তোমার কাছে 1 ঘন্টা সময় আছে। যদি তুমি ঠিক করে দাও তবে যা চাইবে তাই পাবে, কিন্তু যদি তুমি সময় নষ্ট করো তবে তোমাকে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে। শচীন নিজে স্ক্রুড্রাইভার বের করল আর ওই বিশাল মেশিনের দিকে এগোল। কোটি টাকার ভবিষ্যৎ এখন একটা 13 বছরের বাচ্চার ছোট হাতের মুঠোয় ছিল। পুরো অ্যাসেম্বলি হলে নিস্তব্ধতা ছিল।
দুনিয়ার নামিদামি ইঞ্জিনিয়াররা নিজেদের হাত গুটিয়ে দূরে দাঁড়িয়েছিল। তাদের চোখে মুখে উপহাস আর অবিশ্বাসের ভাব ছিল। মায়া মালহোত্রার তীক্ষ্ণ নজর শচীনের প্রতিটি পদক্ষেপের পিছু করছিল। শচীন ওই বিশালকায় মেশিনের সামনে দাঁড়িয়েছিল, যা কোনো মৃত দানবের মতো শান্ত পড়েছিল। শচীন নিজের চোখ বন্ধ করল। সে নিজের ডান হাত মেশিনের ঠান্ডা স্টিলের বডির ওপর রাখল। ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে ফিসফাস করল, দেখো এবারে জাদুটোনা করবে। কিন্তু শচীনের কানে কিছু যাচ্ছিল না। সে নিজের বাবা রাহুলের গলার স্বর মনে মনে শুনছিল, শচীন, লোহা কথা বলে, শুধু শোনার লোক চাই। হঠাৎ শচীন মেশিনের একেবারে নিচের অংশের দিকে ইশারা করল, যেখানে তেল জমা হওয়ার ট্যাঙ্ক ছিল। ওই অংশটা এতই সরু ছিল যে কোনো প্রাপ্তবয়স্ক ইঞ্জিনিয়ার সেখানে পৌঁছাতে পারত না। ম্যাম, আমাকে ভেতরে যেতে হবে, শচীন বলল। পাগল হয়ে গেছ? ওখানে খুব গরম আর বিষাক্ত গ্যাস থাকতে পারে, প্রধান ইঞ্জিনিয়ার সতর্ক করল। কিন্তু শচীন থামল না। সে নিজের শার্ট খুলল, সেটা নিজের মুখে জড়ালো আর হামাগুড়ি দিয়ে ওই ছোট পাইপিং নেটওয়ার্কের ভেতরে চলে গেল। মেশিনের ভেতরের দৃশ্য কোনো গোলক ধাঁধার মতো ছিল। চারিদিকে গরম তেলের গন্ধ আর সরু রাস্তা ছিল। শচীন নিজের হাতে নেওয়া ছোট স্ক্রুড্রাইভার আর নিজের বাবার দেওয়া ওই পুরনো রেঞ্চের সাথে এগিয়ে গেল। সে দেখল যে মেইন হাইড্রলিক লাইনের একটা টি জাংশনে একটা ছোট ধাতব জালি লাগানো ছিল। ইঞ্জিনিয়াররা বড় বড় টারবাইন চেক করেছিল, কিন্তু এই ছোট জালিটাকে কেউ দেখেনি। শচীন দেখল যে সেখানে একটা খুব ছোট, প্রায় না দেখার মতো সুতো আর কিছু আবর্জনা আটকে গেছে। এই আবর্জনা তখন এসেছিল যখন বিদেশি ইঞ্জিনিয়াররা নতুন ফিল্টার লাগিয়েছিল। এই ছোট বাধার কারণে প্রেশার সেন্সারে ভুল সিগন্যাল যাচ্ছিল আর মেশিন বারবার সেফটি লক লাগিয়ে দিচ্ছিল। শচীন খুব সাবধানতার সাথে ওই আবর্জনাটা বের করল আর ভালভটাকে ম্যানুয়ালি হাত দিয়ে ঘোরালো। সে পাইপের উপর 3 বার আঘাত করল, ট্যাং ট্যাং ট্যাং। এটা তার আর তার বাবার মাঝখানের কোড ছিল যে কাজ হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা অস্থির হয়ে অপেক্ষা করছিল। মায়ার বুক ধরফড় করছিল। হঠাৎ মেশিনের ভেতর থেকে ঘষ্টানোর আওয়াজ এলো আর শচীন বেরিয়ে এলো। সে পুরোপুরি কালো গ্রিজ আর ঘামে ভিজেছিল। ম্যাম, এবার স্টার্ট বোতাম টিপুন, শচীন হাঁপাতে হাঁপাতে বলল। সবার নিঃশ্বাস আটকে গেল। মায়া কাঁপতে থাকা হাতে মেইন কন্ট্রোল প্যানেলের ইগনিশন সুইচ টিপল। প্রথমে একটা হালকা ঘরঘর শব্দ হলো, তারপর হঠাৎ পুরো ইমারত কেঁপে উঠল। মেশিনের বিশাল টারবাইন ধীরে ধীরে ঘুরতে শুরু করল। 500 আরপিএম, 1000 আরপিএম, 5000 আরপিএম। মেশিনের আওয়াজ এখন কোনো মধুর সঙ্গীতের মতো ছিল। সব সেন্সারের লাইট লাল থেকে সবুজ হয়ে গিয়েছিল। বিদেশি ইঞ্জিনিয়ারদের চোখ কপালে উঠে গেল। যেই মেশিন কোটি কোটি টাকার ক্ষতি করেছিল, সেটাকে একটা পালিশওয়ালা ছেলে মাত্র 20 মিনিটে চালু করে দিয়েছিল। মায়ার মুখে এমন একটা চমক এলো যা বহু বছর পর দেখা গেল। সে শচীনের দিকে এগোল। তুমি এটা করে দেখিয়েছ, তুমি আমার সাম্রাজ্য বাঁচিয়ে নিয়েছ। সে তার সহকারীকে আদেশ দিল, এই ছেলেকে 1 লক্ষ টাকার চেক দাও। কিন্তু শচীন নম্রভাবে নিজের হাত পেছনে টেনে নিল। ম্যাম, আমার টাকা চাই না। আমি তো শুধু এটা প্রমাণ করতে চাইতাম যে প্রতিভার জন্য দামি পোশাকের দরকার হয় না। মায়া এই বাচ্চার পরিপক্কতা আর তার আত্মসম্মান দেখে অবাক হয়ে গেল। শচীন, তুমি কোনো সাধারণ বাচ্চা নও। তুমি এসব কোথা থেকে শিখেছ? কে তোমার বাবা? তিনিও কি কোনো বড় কোম্পানির ইঞ্জিনিয়ার? শচীনের চোখে চমক চলে এলো। আমার বাবা দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। ম্যাম, তিনি কোনো বড় কোম্পানিতে নয়, একটা ছোট গ্যারেজে কাজ করেন। তিনি বলেন যে মেশিন লোহার টুকরো নয়, ক্ষুধার নূর বা ঈশ্বরের আশীর্বাদ হয়। তিনি আমাকে তখন থেকে মেশিন শেখানো শুরু করেছেন যখন আমি ঠিক করে কথাও বলতে পারতাম না। মায়ার মনে একটা অদ্ভুত টান অনুভব হলো। তার মনে হলো যে যেই প্রতিভা তার কোটি টাকার ইঞ্জিনিয়ারদের কাছে নেই, সেটা একটা গ্যারেজ চালানো লোকের কাছে কি করে আছে। তার ওই মাস্টার মেকানিকের সাথে দেখা করার তীব্র ইচ্ছা হলো। শচীন, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। আমি তাকে আমার কোম্পানির চিফ টেকনিক্যাল অফিসার বানাতে চাই। চলো, আমাকে নিজের বাড়ি নিয়ে চলো। মায়া আদেশ দিল। শচীন একটু ইতস্তত করল। ম্যাম, আমাদের বাড়ি খুব ছোট, ওখানে খুব নোংরা আর তেলের গন্ধ আছে। আপনার মতো বড় ম্যাডাম ওখানে যেতে পারবেন না। মায়া হাসল। আজ তুমি আমার যে কাজ করেছ, তারপর তোমার বাড়ি আমার জন্য কোনো মন্দিরের থেকে কম নয়। চলো। মায়ার পালিশান সাদা মার্সিডিজ শহরের সরু গলির দিকে এগিয়ে চলল। শচীন পাশের সিটে বসেছিল। মায়া তাকে ভালো করে দেখছিল। তার শচীনের নাক, তার চোখের গঠনে কিছু এমন মনে হচ্ছিল যেন সে নিজেকেই আয়নায় দেখছে। কিন্তু সে এটাকে কেবল একটা সমাপতন বা ইত্তেফাক মনে করল। গাড়ি একটা জরাজীর্ণ পুরনো ইমারতের সামনে থামল, যার বাইরে একটা বোর্ড ঝোলানো ছিল, রাহুল অটো গ্যারেজ। যেই মায়া গাড়ি থেকে নামল, পুরনো স্মৃতির একটা ঝড়ো হাওয়া তার মনের সাথে ধাক্কা খেল। রাহুল নাম শুনতেই তার বুক জোরে ধরভর করতে লাগল।
সে ভাবল না, ওই রাহুল হতে পারে না, সে তো অনেক বড় ইঞ্জিনিয়ার ছিল। গ্যারেজির ভেতরে একটা লোক পুরনো ট্রাকের নিচে শুয়েছিল। শচীন দৌড়ে গেল। বাবা, বাবা, বাইরে এসো, দেখো কে এসছে। যেই ওই লোকটা রাহুল ট্রাকের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো আর সে নিজের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে নজর তুলল, মায়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সামনে তার প্রাক্তন স্বামী রাহুল দাঁড়িয়েছিল। রাহুলের নজর মায়ার উপর পড়ল। সে স্থির হয়ে গেল। নিস্তব্ধতা এত গভীর ছিল যে ঘড়ির টিকটিক শব্দও শোনা যাচ্ছিল না। মায়ার চোখে জল চলে এলো। সে শচীনের দিকে তাকালো, তারপর রাহুলের দিকে। রাহুল, তুমি? আর এই শচীন? মায়ার গলা জড়িয়ে গেল। রাহুল গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ মায়া, এই সেই শচীন যাকে তুমি 12 বছর আগে উন্নতির কাঁটা বলে ছেড়ে দিয়েছিলে। দেখো, আজ এই কাঁটাই তোমার সাম্রাজ্য পড়ে যাওয়া থেকে বাঁচালো। মায়ার ডুকরে কেঁদে উঠল। সে এখন বুঝতে পারল যে শচীনের কাছে এই জিনিয়াস বুদ্ধি কোথা থেকে এসেছিল। সে রাহুলের ছেলে ছিল, আর তার থেকেও বড় কথা, সে তার নিজের রক্ত ছিল, যাকে সে নিজেই ঠুকরে দিয়েছিল। গ্যারেজের ওই ধুলো ভরা আর তেলের গন্ধওয়ালা পরিবেশে যেন সময় থমকে গিয়েছিল। মায়ার চোখ থেকে পড়া জল তার দামি পোশাকে দাগ তৈরি করছিল, কিন্তু তার এতে কোনো পরোয়া ছিল না। তার সামনে ওই ব্যক্তি দাঁড়িয়েছিল যাকে সে নিজের উচ্চাকাঙ্ক্ষার বলি চড়িয়ে দিয়েছিল। রাহুল, শচীন অবাক হয়ে কখনো নিজের বাবাকে দেখত, তো কখনো ওই বড় ম্যাডামকে। সে বুঝতে পারছিল না যে তার বাবা যে সবসময় শান্ত থাকত, আজ এত কঠোর কেন মনে হচ্ছে। আর এই ধনী মহিলা যে সকাল পর্যন্ত তাকে তাচ্ছিল্য করছিল, সে এখানে গ্যারেজে কেন কাঁদছে? রাহুল, আমাকে মাফ করে দাও, মায়া ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি যা করেছি তা খুব বড় ভুল ছিল। আমি টাকা আর নামের পেছনে ছুটতে গিয়ে নিজের সবচেয়ে দামি গয়না হারিয়ে ফেলেছিলাম। আমি জানতাম না যে আমার ছেলে এই অবস্থায় থাকবে। রাহুলের চোখে কষ্ট আর রাগ একসাথে ফুটে উঠল। সে শচীনের কাঁধে হাত রাখল আর মায়ার চোখের দিকে তাকিয়ে বলল, ভুল মায়া, তুমি ভুল করনি। তুমি সদা বা ব্যবসা করেছিলে। তুমি 1 বছরের বাচ্চার মাসুমিয়াত বা সরলতার সদা নিজের কোম্পানির শেয়ারের সাথে করেছিলে। তুমি জিজ্ঞেস করছো শচীন এই অবস্থায় কেন আছে? ও এই অবস্থায় নেই। ও অনেক ধনী। ওর কাছে ওই প্রতিভা আছে যা তোমার পুরো কোম্পানির কাছে নেই। ও একজন খাঁটি মানুষ, তোমার মতো মেশিনের গোলাম নয়। শচীনের চোখে এখন সবকিছু পরিষ্কার হতে শুরু করেছিল। ওই পুরনো ছেঁড়া ছবি যা তার বাবা তাকে কখনো দেখিয়েছিল, তাতে এই মহিলারই মুখ ছিল। তার গলা কেঁপে উঠল। বাবা, ইনি কি আমার মা? রাহুল চুপ করে রইল। মায়া শচীনের কাছে যাওয়ার জন্য এগোল। হ্যাঁ বাবা, আমি তোর মা। আমাকে ক্ষমা করে দে। দেখ, আমি তোকে নিতে এসেছি। তুই আর জুতায় পালিশ করবি না। তুই দুনিয়ার সবচেয়ে বড় প্রাসাদে থাকবি। তুই অনরাটেকের ওয়ারিশ হবে। শচীন 2 কদম পিছিয়ে গেল। তার চোখে ওই চমক ছিল যা রাহুলের নীতিগুলোর দান ছিল। সে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, মা, 12 বছর আগে যখন আমার আপনাকে দরকার ছিল, তখন আপনি কোথায় ছিলেন? বাবা আমাকে শিখিয়েছে যে মেশিন তখনই চলে যখন তার পার্টসগুলো একে অপরের সাথে জুড়ে থাকে। আপনি তো পরিবারের সবচেয়ে প্রধান পার্টসটাই খুলে ফেলে দিয়েছিলেন। আজ যখন আমি আপনার মেশিন ঠিক করলাম, তখন আপনার মনে পড়ল যে আমি আপনার ছেলে। মায়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। শচীনের কথাগুলো তার বুকে হাতুড়ির মতো আঘাত করেছিল। রাহুল মায়ার দিকে দেখল। তার রাগ এখন শান্ত হয়ে গিয়েছিল। তার জায়গায় একজন বাবার গর্ব ছিল। মায়া, তুমি এখানে শচীনকে নিজের উত্তরাধিকার দিতে এসেছিলে, কিন্তু সত্যি তো এটাই যে শচীন আজ তোমাকে তোমার উত্তরাধিকার ফিরিয়ে দিয়েছে। তোমার কোম্পানি ওর ছাড়া আজ বন্ধ হয়ে যেত। তোমার নিজের দৌলতের উপর অহংকার ছিল, কিন্তু আজ একটা পালিশওয়ালা ছেলে ওই অহংকার ভেঙে দিয়েছে। মায়া হাঁটু গেড়ে বসে পড়ল। আমি হেরে গেছি রাহুল। আমার সাম্রাজ্য, আমার দৌলত সব এই বাচ্চার পায়ের ধুলোর সমানও নয়। আমার কিচ্ছু চাই না। বাস আমাকে আমার পরিবার ফিরিয়ে দাও। আমি কোম্পানি ছেড়ে দেব। আমি সব কিছু ত্যাগ করে দেব। বাস আমাকে নিজের ছেলের চোখে মা ডাকার অধিকার দিয়ে দাও। রাহুল শচীনের দিকে দেখল। সে জানত যে শচীনের মনে নিজের মায়ের জন্য সবসময় একটা ফাঁকা জায়গা ছিল। রাহুল ধীরে ধীরে বলল, শচীন, সিদ্ধান্ত তোর। তুই কি ওই রানী মায়ের কাছে যেতে চাস, যার কাছে প্রাসাদ আছে, নাকি এই বুড়ো মেকানিকের সাথে থাকতে চাস,
যার কাছে শুধু এই ভাঙা গ্যারেজ আছে। শচীন এক মুহূর্তের জন্য নিজের মায়ের কাঁদতে থাকা মুখ দেখল, আর তারপর নিজের বাবার কঠোর কিন্তু ভালোবাসা ভরা মুখ দেখল। সে মায়ার হাত ধরল আর তাকে মাটি থেকে ওঠাল। মা, আমি আপনার প্রাসাদে থাকতে যাব না, কিন্তু যদি আপনি চান তো আপনি আমাদের এই গ্যারেজে আসতে পারেন। বাবা আজও পুরনো মেশিন ঠিক করেন, আর ওনার একজন সাহায্যকারীর দরকার আছে। শচীন হাসতে হাসতে বলল। মায়া শচীনকে জড়িয়ে ধরল। রাহুলের চোখেও জল চলে এলো। সে অনুভব করল যে শচীন না শুধু মেশিনকে ঠিক করেছিল, বরং দুটো ভেঙে যাওয়া মনের সংযোগকেও আবার জুড়ে দিয়েছিল। কয়েক মাস পর অন্টারটেকের দৃশ্য বদলে গিয়েছিল। কোম্পানি এখন শুধু লাভের জন্য চলত না। মায়া কোম্পানির গেটের বাইরে একটা খুব বড় শচীন টেকনিক্যাল সেন্টার খুলল, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে মেশিনের কাজ শেখানো হতো। রাহুলকে কোম্পানির চিফ মেন্টর বানানো হলো, কিন্তু সে আজও সন্ধেবেলা নিজের পুরনো গ্যারেজেই বসত। আর শচীন, সে আজও কখনো কখনো কোম্পানির গেটে বসত, কিন্তু জুতো পালিশ করার জন্য নয়, বরং এটা মনে রাখার জন্য যে তার প্রতিভা কোথা থেকে শুরু হয়েছিল। দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির মালকিন এখন রোজ সন্ধেবেলা একটা সাধারণ গ্যারেজে চা খেত, যেখানে তার ছেলে আর তার স্বামী মিলে মেশিনের হৃদস্পন্দন শুনত। প্রতিভা দৌলতকে হারিয়ে দিয়েছিল, আর ভালোবাসা অহংকারকে শেষ করে দিয়েছিল। বন্ধু, আপনাদের এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা এই ভিডিওটা দেশের কোন কোণ থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। দেখা হবে পরের গল্পের সাথে।